আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের রেওয়ামিল অধ্যায় হতে যে যশোর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্ন পড়েছিল 8 নম্বর অঙ্ক রেওয়ামিল সম্পর্কিত, ওই প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি। তো আমি একটু স্পষ্ট করে দেখার জন্য একটু প্রশ্নটি হাইলাইট করে রেখেছি, সবুজ কালার দিয়ে রেখেছি যাতে লেখাগুলো স্পষ্ট দেখা যায় সেজন্য। তো এই উদ্দীপকের আলোকে রেওয়ামিলে প্রশ্নে ক নাম্বারে বলেছে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এই যে প্রারম্ভিক হাতে নগদ, নগদ তহবিল 1-1 এটা অন্তর্ভুক্ত হবে না। অব্যবহৃত মণিহারি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। আর তো তেমন দেখছি না, এই দুটো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তো যাই ক নাম্বারে সমাধান করার চেষ্টা করি। তো সমাধান করার জন্য তোমাদের সাথে আছি, আজকে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক, সমাধানটা করি। এই যে ডান দিকে আমি প্রশ্নটি একটু চাপায় রাখলাম যাতে এটা দেখে দেখে আমরা এখানে সমাধান করতে পারি। এখানে উত্তর লিখব। তো প্রথমে লিখব যে সকল লেনদেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না নিম্নরূপ বলে আমরা এখানে ছক অঙ্কন করতে পারি এইভাবে, বিবরণ টাকা টাকা। তো এখানে কোনটা কোনটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না কিছুক্ষণ আগে বললাম। নগদ তহবিল দুইটা আছে, শুধু নগদ তহবিল যেটা ওটা রেওয়ামিলে ডেবিট দিকে বসে। এই যে নগদ তহবিল 1-1 প্রারম্ভিক নগদ তহবিল যেটা সেটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাই নগদ তহবিল 1-1 এটা আমরা লিখব। নগদ তহবিল নাম দিতে পারি, নগদ তহবিল 1-1 দিতে পারি অথবা প্রারম্ভিক নগদ তহবিল দিতে পারি। এই যে এই 1000 টাকা। আরেকটা আছে যে অব্যবহৃত মণিহারি, এটিও রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, 500 টাকা। এবার এই দুটো যোগ করে 1500 টাকা লিখে ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ রেওয়ামিলে যে সমস্ত লেনদেন বা হিসাবসমূহ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না সেগুলির নামের মধ্যে রয়েছে অন্যতম সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, এগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। তো এখানে সব আইটেম নাই, মাত্র দুইটা ছিল। কি কি ছিল? প্রারম্ভিক হাতে নগদ এবং অব্যবহৃত মণিহারি, এই দুটো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, সেজন্য ক নাম্বারে আমরা লিখেছি। তো খ নাম্বারে কি বলেছে? মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে খ নাম্বারে। তাহলে এই তথ্যের আলোকে আমরা এখন খ নাম্বারের জন্য ছক অঙ্কন করব। এই যে এখানে আবার আমরা উত্তর লিখব, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়, এইভাবে ছক অঙ্কন করতে পারি। বিবরণ টাকা টাকা। আমাদের এইটুকু কিন্তু উত্তরের অংশ, ডান দিকেটা কিন্তু প্রশ্ন। আমরা প্রশ্নটা ডান দিকে নিয়ে এসে রেখেছি যাতে এইটা দেখে আমরা এটা সহজেই সমাধান করতে পারি। তো এইভাবে ছক অঙ্কন করার পরে প্রথমে আমরা লিখব মুনাফা জাতীয় আয়। তো কোনগুলি মুনাফা জাতীয় আয় লক্ষ্য করি। এই যে বিক্রয়টা মুনাফা জাতীয় আয় 88,700, কিন্তু বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যাবে। যে বিক্রয় ফেরত আছে 1600টা কিন্তু বিয়োগ হবে। তাই আমরা বিক্রয়টা এই প্রথম ঘরে লিখব বাদ বিক্রয় ফেরত কয় টাকা। এই যে বিক্রয় ফেরত 1600, এইটি থেকে এটা বিয়োগ করে নিচে লিখব, অথবা ডান দিকেও লিখতে পারি। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করে আমরা মুনাফা জাতীয় আয় যখন নির্ণয় করব তখন লিখব। আবার ক্রয় থেকে যদি ক্রয় ফেরত থাকে তাহলে বাদ যাবে। এই অঙ্কে ক্রয় ফেরত নাই, ক্রয় ফেরতটা অবশ্য মুনাফা জাতীয় ব্যয়। এরপরে এই যে কমিশন প্রাপ্তিটাও কিন্তু মুনাফা জাতীয় আয়, কমিশন প্রাপ্তি লিখব। কমিশন প্রাপ্তি বলে শেষের ঘরে লিখতে পারি। এখানে মুনাফা জাতীয় আয় কি আর আছে? না, আর দেখছি না, আর নাই। ও এই যে এখানে আরেকটা আইটেম আছে শিক্ষানবিশ ভাতা। তো শিক্ষানবিশ ভাতাটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, আর শিক্ষানবিশ সেলামি মুনাফা জাতীয় আয়, বিষয়টি খেয়াল রাখবো। শিক্ষানবিশ সেলামি নাই, এখানে ভাতা আছে, তো ভাতা তো ব্যয়, সেজন্য এটা এখানে আসবে না। এবার নিচে একটি দাগ দিব, এই দুটো যোগ করে নিচে লিখব এবং এইটার নাম হবে মোট। এখানে ডাবল দাগ দিয়ে লিখব মোট মুনাফা জাতীয় আয়, মোট মুনাফা জাতীয় আয়। এখন আমাদের এই একই ছকের মধ্যে মুনাফা জাতীয় ব্যয়ও লিখতে হবে, কিন্তু এখানে জায়গা নাই, ধরবে না। তাই আমি একটু ভালো করে বোঝানোর জন্য পরের স্লাইডে দেখাই। তোমরা অবশ্যই এক ছকের মধ্যে সব করবে, সমস্যা নেই। আমরা মুনাফা জাতীয় ব্যয়ের জন্য আমি পরের স্লাইডে দেখাচ্ছি বাকি অংশটুকু, কারণ মুনাফা জাতীয় আয় এবং ব্যয় নির্ণয় করতে বলেছিল। মুনাফা জাতীয় আয় আমরা পেয়েছি,
এখন মুনাফা জাতীয় ব্যয়ের জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি, যে এইখানে আবার ছক অঙ্কন করলাম। তোমরা ছক বারবার অঙ্কন করবে না, ওই এক ছকের নিচে সব করবে, আমি বারবার বলছি। কিন্তু এবার মুনাফা জাতীয় ব্যয় বলে আমরা হেডিং লিখব। লেখার পরে মুনাফা জাতীয় ব্যয় দুই ধরনের। কিছু মুনাফা জাতীয় ব্যয় আছে প্রত্যক্ষ, যে ব্যয়গুলিকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রত্যক্ষ খরচসমূহ। আর কিছু আছে পরোক্ষ ব্যয়, তো আমরাও আলাদা আলাদা করে লিখব। প্রথমে প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয়গুলো যদি লিখি, সবার আগে প্রারম্ভিক মজুদ পণ্য লিখব 15,000। এই যে প্রশ্ন দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ পণ্য 15,000 টাকা লিখলাম প্রথম ঘরে। ক্রয় লিখব 52,000, এই যে দেওয়া আছে ক্রয় 52,000। তারপরে মজুরি দেওয়া আছে, এই যে 13,000 মজুরি 13,000। আর নাই মনে হয় তিনটায় পেয়েছি, প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় আর মজুরি। আর তো দেখছি না। এই কটা আমরা কি করব? যোগ করব। যোগ করে এখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করতে হয় বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য। কিন্তু এই অঙ্কে সমাপনী মজুদ পণ্য নাই। যেহেতু নাই, সেজন্য আমরা এখানে যা যোগ করে পাবো এখানে লিখে দিব। এটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। এখন তোমাদের মনে হতে পারে বিক্রিত পণ্যের ব্যয় তো সমাপনী মজুদ পণ্য বিয়োগ করে আমরা পাই, তাহলে এগুলো যোগ করে বিক্রিত পণ্যের ব্যয় লিখব কেন? কারণ আছে। কারণ সমাপনী মজুদ পণ্য না থাকলে প্রত্যক্ষ খরচ যোগ করে যা হবে তাহাই বিক্রিত পণ্যের ব্যয়। এটা খেয়াল রাখবো। বিষয়টি আরেকবার বলছি। সমাপনী মজুদ পণ্য বিয়োগ করে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় হয়, স্বাভাবিকভাবে আমরা এটা করে থাকি। কিন্তু কোনো অঙ্কে যদি সমাপনী মজুদ পণ্য না থাকে, তাহলে প্রত্যক্ষ খরচগুলি যোগ করে যা হবে সেখান থেকে তো সমাপনী মজুদ পণ্য বিয়োগ করার কিছু নাই। না থাকলে যোগ করে যেটা হবে সেটাই বিক্রিত পণ্যের ব্যয় হিসেবে গণ্য হবে। বিষয়টি খেয়াল রাখবো। এই অঙ্কে কিছু পরোক্ষ ব্যয় ছিল, এই যে বেতন এবং শিক্ষানবিশ ভাতা। আর আছে, আর তো দেখছি না। এই যে লিখব পরোক্ষ খরচ বা পরোক্ষ ব্যয়। বেতন 17,000 টাকা প্রশ্নে দেওয়া আছে, আর শিক্ষানবিশ ভাতা 2,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। 17 আর 2 যোগ করে 19,000 টাকা এইখানে লিখে নিচে ডাবল দাগ দিব, এবং এইটার নাম হবে এইটা যোগ করে এখানে লিখে ডাবল দাগ দিয়ে নাম লিখব মোট মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ এই প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় দুইটা যোগ করে মোট মুনাফা জাতীয় ব্যয়। এই হচ্ছে আমাদের খ নাম্বারের প্রশ্নের উত্তর। কি বলেছিল খ নাম্বারে? মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা নির্ণয় করে দেখাইলাম। এরপরে গ নাম্বারে বলেছে রেওয়া মিল প্রস্তুত করতে। তো এই ছক থেকে আমরা রেওয়া মিল সবাই প্রস্তুত করতে পারি, রেওয়া মিল ছকও পারি, তাই না? কিন্তু কোনটা কোন দিকে বসে না, এটা সমস্যা। তাই আমি সময় সেভ করার জন্য রেওয়া মিল প্রস্তুত করে দেখাবো না, কিন্তু রেওয়া মিলের কোনটা কোন দিকে বসে সেটা আমি বলে দেব, তাহলে তোমরা রেওয়া মিল প্রস্তুত করতে পারবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে আমি মাঝখানে রাখলাম প্রশ্নটা, রেওয়া মিল আমি প্রস্তুত করে দিচ্ছি না, কিন্তু রেওয়া মিল তোমরা যাতে পারো সেই ব্যবস্থা করে দিচ্ছি। প্রথমত এখানে অনেকগুলি আইটেম আছে, কিছু আইটেম রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না, সেগুলি আমরা কতে লিখেছি। যেমন এই যে নগদ তহবিল আর হাতের নগদ তহবিল 1 আর অব্যবহৃত মনিহারি, এই দুটো রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না। তো তাহলে আমরা পাশে লিখে দিচ্ছি আমি কোনগুলো ডেবিটে ক্রেডিটে বসবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এখানে অনেক আইটেম আছে, এই আইটেমের মধ্যে ক্রেডিট দিকে কম আইটেম বসবে আর ডেবিট দিকে বেশি আইটেম। তাহলে ক্রেডিট দিকে মাত্র কয়টা আইটেম যদি মুখস্থ করতে পারি, আমরা জানতে পারি, তা বাকিগুলো ডেবিট দিকে বসবে, তাই না? তো লক্ষ্য করি নগদ তহবিল ডেবিটে, এই যে মূলধনটা ক্রেডিটে বসবে, মূলধনের পাশে লিখে দিলাম আমি ক্রেডিট। বিক্রয়টা ক্রেডিটে বসবে, বিক্রয়ের পাশে লিখে দিলাম ক্রেডিট। কমিশন প্রাপ্তি ক্রেডিট দিকে বসবে, কমিশন প্রাপ্তি লিখে দিলাম ক্রেডিট। এই তিনটা ক্রেডিট দিকে বসবে এই অঙ্কে। এই শিক্ষানবিশ ভাতাটা অবশ্য ডেবিট দিকে বসবে, কারণ শিক্ষানবিশ ভাতা ব্যয়, কিন্তু শিক্ষানবিশ সেলামি থাকলে ক্রেডিট দিকে বসতো। অর্থাৎ এই একটা বড় অঙ্ক, এখানে মাত্র 3টা আইটেম ক্রেডিট দিকে বসবে। সেই 3টা আইটেম হচ্ছে মূলধন, বিক্রয়, কমিশন প্রাপ্তি। এই যে পাশে আমি ক্রেডিট লিখে দিয়েছি আলাদা কমলা কালার দিয়ে। আর 2টা লেনদেন বসবে না। কোনটা কোনটা? এই অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত হবে না, আর নগদ তহবিল অন্তর্ভুক্ত হবে না, পাশে ক্রস দিয়ে রাখছি। এই 2টো রেওয়া মিলে বসবে না।
বিষয়টি আরেকবার বলছি আমি, তোমরা রেওয়ামিল প্রস্তুত করতে পারবে, আমি জাস্ট হেল্প করতেছি কীভাবে করতে হবে। মূলধন, বিক্রয় আর কমিশন প্রাপ্তি, এই 3টা ক্রেডিটে বসবে। আর নগদ তহবিল আর অব্যবহৃত মনিহারি, এই 2টা রেওয়ামিলে বসবে না। তাহলে আর যেগুলো বাকি থাকে অনেকগুলি আইটেম, এইগুলি সব রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আশা করি এখন তোমরা রেওয়ামিল প্রস্তুত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।